হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আমরা আজকের আলোচনার বিষয় ইকোনমিক্স। ইকোনমিক্সে আমরা ফিনান্সিয়াল যে সিস্টেম, ভারতের যে আর্থিক ব্যবস্থা, সেটা নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। আজকে তার শেষ অংশটুকু আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করেছি ফিনান্সিয়াল মার্কেটের দুটো ভাগ, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সেটা হলো মিবিট, মিবর, নির, রির। এই জিনিসগুলো কি, স্টক এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব এবং কি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। যেটা প্রথমে আমরা শুরু করব মিবিট এবং মিবর। এই যে দুটো টার্ম, মিবিড এবং মিবর, তাই তো? এই যে মিবিড এবং মিবর, এই দুটো টার্ম, মিবিড কথার অর্থ কি আর মিবর এর ফুল টার্ম কি? মিবিড কথার অর্থ হলো মুম্বাই ইন্টারব্যাংক রেট। কি? মুম্বাই ইন্টারব্যাংক রেট। এবং কি এই মিবর কথার অর্থ কি? মুম্বাই ইন্টারব্যাংক অফার রেট। তাহলে এই দুটো জিনিস সম্পর্কে আমরা প্রথমে জানবো। তাহলে প্রথমে যেটা আসবো মিবিট। তাহলে মিবিট এর কি বললাম? মুম্বাই ইন্টারব্যাংক কি রেট, তাই তো? এই যে মুম্বাই ইন্টারব্যাংক রেট, এটা কখন চালু হয়? এই মুম্বাই ইন্টারব্যাংক রেট চালু হয় 15 জুলাই 1998। এই দুটো রেট কবে চালু হয়? 15 জুলাই 1998। ঠিক আছে? এটা কারা চালু করে? বোম্বে স্টক এক্সচেঞ্জ। স্টার্টেড বাই বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে? তাহলে আমরা দুটো রেট জানলাম। এই যে মিবিট বা মিবর, এটা এই যে দুটো রেট কারা চালু করেছিল? বোম্বে স্টক এক্সচেঞ্জ। কবে চালু করেছিল? এটা চালু করেছিল 15 জুলাই 1998। ক্লিয়ার? তাহলে এই যে মিবিট বা মিবর, এগুলো হলো কি, আসলে কি করে যে বাজারে যে স্থির আয় থাকে তার দর যে নির্ধারণ করা হয়, তার যে দুটো রেফারেন্স রেট। কি? বাজারে দর নির্ধারণের দুটো রেফারেন্স রেট হলো মিবিট আর মিবর। তাহলে মিবিট, এই যে মিবিট বললাম, এই মিবিটটা কখন ব্যবহার করা হয়? মিবিট দেওয়া হয় ঋণ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত সুদের হার। কি? ঋণ যখন দেওয়া হবে তার যে নির্ধারিত সুদের হারটা, সেটা হলো মিবিট। আর মিবর কি? ঋণ গ্রহণের যে ক্ষেত্রে যে নির্ধারিত সুদের হার, সেটা হলো মিবর। তাহলে মিবর কি আর মিবর কি? মিবিট হলো কি? ঋণ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত যে সুদের হার, সেটা হলো কি? মিবিট। আর ঋণ নেওয়ার ক্ষেত্রে যে নির্ধারিত সুদের হার, সেটা হলো কি? মিবর। তাহলে এখান থেকে কি, মিবিট কখন ইউজ করা হয়, মিবর কখন ইউজ করা হয়, এই যে দুটো মিবিট বা মিবর বললাম, এটা কারা চালু করেছিল? ক্লিয়ার? কবে চালু করেছিল? ক্লিয়ার? এবং কি আসলে স্থির বাজারে আয়ের ক্ষেত্রে এই দুটো রেটকে মেনলি ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? এরপর আমরা যে অংশটা চলে আসবো, এটা হলো মিবিট এবং মিবর। এরপর আমরা যেটা আসবো নির আর রির। নির এবং রির, NER তাহলে নির এবং রির, এই দুটো কথার অর্থ কি? ন্যাশনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট। নির কথার অর্থ হলো ন্যাশনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট। তাহলে কি নির কথার অর্থ কি হলো? ন্যাশনাল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট, তাই তো? আর রির শুধুমাত্র চেঞ্জ হবে রিয়েল ইফেক্টিভ
এক্সচেঞ্জ রেট। তাহলে নির পেলাম এবং রির পেলাম। তাহলে নির কি আর রির কি? প্রথমে আমরা যেটা চলে আসবো নির। নির কি? নির হলো একটি দেশের মধ্যে যে আভ্যন্তরীণ কারেন্সি এবং বৈদেশিক কারেন্সির মধ্যে যে দ্বিপাক্ষিক নামমাত্র বিনিময়ের হার। কি? একটা আভ্যন্তরীণ মার্কেটে, একটা দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে কারেন্সি এবং কি দেশীয় কারেন্সি এবং বৈদেশিক কারেন্সি, আভ্যন্তরীণ যে কারেন্সিটা থাকবে এবং বৈদেশিক যে কারেন্সিটা থাকবে, তার যে দ্বিপাক্ষিক নামমাত্র যে বিনিময়, খুব মিনিমাম যে বিনিময়ের হারটা, সেটা হচ্ছে কি নির। তাহলে কি আভ্যন্তরীণ এবং বৈদেশিক কারেন্সির একটা যে দ্বিপাক্ষিক দুটো পক্ষ থেকে যে মিনিমাম নামমাত্র যে বিনিময়ের হারটা থাকে, সেটাকে বলা হচ্ছে নির। ক্লিয়ার? রির কি? রির হচ্ছে দেশীয় কারেন্সি, মানে দেশের কারেন্সি এবং যে বিদেশি কারেন্সি, এবং এই যে দুটোর প্রকৃত বিনিময়ের হার, যেটা প্রকৃত যে বিনিময় হারটা থাকে তার ওয়েটেড এভারেজ। কি? দুটো দেশের যে কারেন্সি গুলো থাকবে তার প্রকৃত যে বিনিময়, তার ওয়েটেড যে এভারেজ, তার যে হারটা, হারটার যে ওয়েটেড এভারেজটা, সেটাকে বলা হচ্ছে রির। তাহলে কি রিরের ডেফিনেশন কি? দেশীয় এবং বিদেশি কারেন্সির মধ্যে বিনিময়ের যে হারের যে ওয়েটেড এভারেজ, সেটাই হচ্ছে রির। তাহলে এই ঋণের মাধ্যমে এই যে ঋণের সাহায্যে কিন্তু মুদ্রাস্ফীতিটা কিন্তু খুব সহজেই অনুধাবন করা যায়। তাহলে কোশ্চেন আসতে পারে যে কিসের সাহায্যে আমরা মুদ্রাস্ফীতির পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারি? কিসের মাধ্যমে? এই ঋণের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কি? মিবড পেলাম, মিবিট পেলাম, মিবর পেলাম, নির পেলাম, রির পেলাম। এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম এই স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে কি এখান থেকে কি কোশ্চেন হয়? মিবিটের ফুল ফর্ম, মিবরের ফুল ফর্ম, নিরের ফুল ফর্ম, রিরের ফুল ফর্ম। ক্লিয়ার? তাছাড়া কোশ্চেন হয় এই যেগুলো ফুল ফর্ম গুলো জানতে হবে। নির কি, রির কি বললাম, মিবিট কি আর মিবর কি। আমি আবার তবু রিপিট করে দিচ্ছি। মিবিট কি? ঋণ দেওয়ার ক্ষেত্রে যে নির্ধারিত সুদের হার, সেটা হলো মিবিট। মিবর কি? ঋণ নেওয়ার ক্ষেত্রে বা ঋণ গ্রহণের ক্ষেত্রে যে নির্ধারিত সুদের হার, সেটা হলো মিবর। নির কি? নির হচ্ছে দেশীয় এবং আভ্যন্তরীণ এবং বৈদেশিক কারেন্সির যে নামমাত্র বিনিময়ের হার, সেটা হলো নির। আর রির কি? দেশীয় এবং বৈদেশিক কারেন্সির প্রকৃত বিনিময়ের হারের ওয়েটেড যে এভারেজ, সেটা হলো রির। এবং এই যে ঋণের মাধ্যমে, এই ঋণের মাধ্যমে মুদ্রাস্ফীতির পার্থক্যটা খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারি। ক্লিয়ার? এই চারটি জিনিস আমরা পেলাম। এরপর আমরা আসবো গোল্ড বন্ড স্কিম। এই গোল্ড বন্ড স্কিমটা কি? 1992 এবং 93 সালের যে বাজেট হয়, যখন 1992 এবং 1993 যে বাজেট ঘোষণা হয়, তখন কিন্তু 1992-93 বাজেটে এটা, এই যে গোল্ড স্কিমটা কি করা হয়? ডিক্লেয়ার করা হয়। এবং এটা স্টার্ট হয় কবে? 15 মার্চ। কবে? 15 মার্চ থেকে জুন 14 এর মধ্যে, জুন 14, 1993। কি? জুন 14 এবং 15 মার্চের মধ্যে 1993 সালে এই গোল্ড বন্ড স্কিমটা কি হয়? চালু হয়। তাহলে গোল্ড বন্ড স্কিমটা কি করছে? সরকার জনগণের কাছ থেকে, মানে জনগণকে উৎসাহিত করছে কি সরকারের কাছে কি সোনাটাকে জমা রাখতে, যাতে সরকারের কাছে সোনার পরিমাণটা বৃদ্ধি পায়। কি বলা হচ্ছে? এই স্কিমের মাধ্যমে সরকার জনগণকে আহ্বান জানাচ্ছে কি সরকারের কাছে জনগণ যাতে সোনাটাকে জমা রাখে, এবং এর ফলে সরকারের খাতে কি হবে? সোনার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এবং এখানে কি করা হলো? এখানে ন্যূনতম সোনার পরিমাণ করতে হতে হবে 500 গ্রাম, এবং এই 500 গ্রাম সোনার, এবং প্রত্যেক গ্রাম সোনার পিছনে সরকার কত দেবে? 40 টাকা করে সুদ দেবে।
ক্লিয়ার? তাহলে কি এর মেন পারপাস কি ছিল? গভর্নমেন্ট এই গোল্ড বন্ড স্কিমের মেন পারপাস ছিল জনগণকে সরকারের কাছে সোনা জমা রাখায় কি করা? উৎসাহিত করা। এবং কি ক্রাইটেরিয়া ছিল? মিনিমাম 500 গ্রাম সোনা জমা, মিনিমাম সেটা হবে 500 গ্রাম, এবং কি সেটা প্রত্যেক গ্রাম সোনার জন্য 40 টাকা করে সুদ পাবে একজন জনগণ। এই গেল আমাদের কি গোল্ড বন্ড স্কিম। এবং এই যে গোল্ড স্কিমের মাধ্যমে কি হবে? এই গোল্ড স্কিমের মাধ্যমে বিনিয়োগকারী কিন্তু সম্পূর্ণভাবে গিফট ট্যাক্স, ইনকাম ট্যাক্স এবং যে ওয়েলথ ট্যাক্স আছে সেগুলো ক্ষেত্রে পুরোপুরিভাবে ছাড় পাবে। যদি কেউ এই গোল্ড বন্ড স্কিমের মাধ্যমে সোনা জমা রাখে তাহলে কি হবে? গিফট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স সব ক্ষেত্রে কি হবে? সব ক্ষেত্রে এরা কিন্তু ছাড় পাবে। ক্লিয়ার? এরপর যেটা আসবো রাজীব গান্ধী ইকুইটি সেভিং স্কিম। এই যে রাজীব গান্ধী ইকুইটি সেভিং স্কিম, এই রাজীব গান্ধী ইকুইটি সেভিং স্কিম কবে হয়? 9th নভেম্বর 2013। কি হলো? 9ই নভেম্বর 2013 এ কি হলো? রাজীব গান্ধী ইকুইটি সেভিং স্কিম এটা লঞ্চ করলো। এবং এটা কি? এটার মাধ্যমে কি? এই স্কিমের মাধ্যমে কি করবে? অর্ধেকের বেশি কর কিন্তু ছাড় পাবে। সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হবে? সেই কর ছাড়ের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হবে 50,000 টাকা। ধরো আমি একটা পরিমাণ টাকা সরকারকে জমা রাখলাম এই রাজীব গান্ধী ইকুইটি সেভিং স্কিমের মাধ্যমে। সেক্ষেত্রে কি হবে? এর যে ট্যাক্সটা, এই যে ট্যাক্সের তার সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কিমের মাধ্যমে ছাড় পাবে। তাহলে কোয়েশ্চেন আসতে পারে রাজীব গান্ধী ইকুইটি স্কিম কবে লঞ্চ হয় এবং এর মাধ্যমে কি ক্রাইটেরিয়া ছিল? ক্লিয়ার? আমরা এগুলো জানলাম। এরপর আমরা যেটা আসবো স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ কি? এই স্টক এক্সচেঞ্জ হলো যেখানে কি করে? যেখানে শেয়ার বিক্রি হয়, তাই তো? এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যে বিভিন্ন সরকারি এবং আধা সরকারি বা স্বশাসিত সংস্থাগুলো লগ্নিপত্র বা সিকিউরিটি গুলোর মধ্যে যে ক্রয় বিক্রয় হয় সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তাহলে কি? স্টক এক্সচেঞ্জ ইজ এ ফ্যাসিলিটি where a stock brokers and traders, stock brokers এবং ট্রেডাররা কি করতে পারে? can buy and sell the securities, তারা লগ্নিপত্র কি করতে পারে? বিক্রয় করতে পারে বা কিনতে পারে। এবং কি এই যে শেয়ারগুলো, এই যে শেয়ার অফ স্টকস এন্ড দ্য বন্ডস এন্ড আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। তাহলে শেয়ার, এই যে স্টক এক্সচেঞ্জে কি হয়? সাধারণত কোন সিকিউরিটি বা লগ্নিপত্র কেনা বেচা হয়, সেটাই হচ্ছে কি যেখানে সাধারণত এই জিনিসগুলো ঘটে থাকে, সেটাই হচ্ছে স্টক এক্সচেঞ্জ। তাহলে কি? তাহলে এই ব্যবস্থার মাধ্যমে সরকারি বা আধা সরকারি বা কোনো স্বশাসিত যে সংস্থাগুলো থাকে সেখানে কি হবে? সেখানে লগ্নিপত্রের ক্রয় বিক্রয় ঘটে থাকবে, সেটাই হলো কি স্টক এক্সচেঞ্জ। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্টক এক্সচেঞ্জ? স্টক এক্সচেঞ্জ ইজ এ ফ্যাসিলিটি where stock exchange, stock brokers and the traders can sell and buy such the share of stock and the bonds and the financial instrument, that is the stock exchange. Clear? তাহলে এই যে স্টক এক্সচেঞ্জ, ভারতে স্টক এক্সচেঞ্জের সংখ্যা কতগুলো বর্তমানে? 24। বর্তমানে স্টক এক্সচেঞ্জের সংখ্যা হলো 24টি। তার মধ্যে 21টি হলো গভর্নমেন্ট রিকগনাইজড। কতগুলি গভর্নমেন্ট রিকগনাইজড? 21টি। গভর্নমেন্ট রিকগনাইজড হলো 21টি এবং 3টি হলো নন রিকগনাইজড। বাকি 3টি হলো কি নন রিকগনাইজড। তাহলে 21টির নাম আমি অবশ্যই বলবো, কিন্তু এই যে 21টির মধ্যে আমরা কোয়েশ্চেন আসতে পারে এই 21টির মধ্যে 5টি স্টক এক্সচেঞ্জ সক্রিয়ভাবে ব্যবসা করে। সেগুলো বলার আগে আমি 21টি যে স্টক এক্সচেঞ্জ সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো যে স্টক এক্সচেঞ্জগুলো কি কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ, ইউপি স্টক এক্সচেঞ্জ, তাছাড়া আছে বাদোদরা স্টক এক্সচেঞ্জ, ইউনাইটেড স্টক এক্সচেঞ্জ, কোয়েম্বাটুর স্টক এক্সচেঞ্জ, ওভার দ্য কাউন্টার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, ব্যাঙ্গালোর স্টক এক্সচেঞ্জ, ভুবনেশ্বর স্টক এক্সচেঞ্জ, দিল্লি স্টক এক্সচেঞ্জ, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ,
কোচিন স্টক এক্সচেঞ্জ, গুয়াহাটি স্টক এক্সচেঞ্জ, এমপিএক্স স্টক এক্সচেঞ্জ লিমিটেড, জয়পুর স্টক এক্সচেঞ্জ, লুধিয়ানা স্টক এক্সচেঞ্জ, এমপি স্টক এক্সচেঞ্জ, চেন্নাই স্টক এক্সচেঞ্জ, পুনে স্টক এক্সচেঞ্জ এবং ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এই 21টা হলো কি গভর্নমেন্ট স্বীকৃত। মনে রাখার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট নামগুলো বলে রাখলাম। 21টা স্টক এক্সচেঞ্জ মনে রাখার কোনো দরকার নেই, কারণ কি এখান থেকে আমাদের যেগুলো স্টক এক্সচেঞ্জগুলো সক্রিয়ভাবে কাজ করে তার মধ্যে মেইনলি দুটোকে আমাদের ভালো করে একটু জেনে নিলে কিন্তু আমরা এখান থেকে পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসে থাকে সেগুলো পেয়ে যাব। এবং এখান থেকে শুধু মনে রাখো কটা গভর্নমেন্ট থেকে স্বীকৃতিপ্রাপ্ত এবং কোটি নয়। 21টি হলো গভর্নমেন্ট থেকে স্বীকৃতিপ্রাপ্ত, 3টি হচ্ছে রিকগনাইজড নয়। সেই 3টে কি কি? এই যে 3টে সেগুলো হলো মগধ স্টক এক্সচেঞ্জ, ব্যাঙ্গালোর স্টক এক্সচেঞ্জ এবং কি ম্যাঙ্গালোর স্টক এক্সচেঞ্জ এবং সৌরাষ্ট্র কুচ স্টক এক্সচেঞ্জ। এই যে 3টে স্টক এক্সচেঞ্জ কিন্তু স্বীকৃত নয়। তাহলে এই যে 21টার মধ্যে 5টা যে স্টক এক্সচেঞ্জ যেগুলো খুব ভালোভাবে সক্রিয়ভাবে কাজ করে সেগুলো কি? প্রথমে আসবো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তার মধ্যে আমি দুটোকে নিয়ে আলোচনা করব, নামগুলো আমি তোমাদেরকে বলে দিই। যেটাকে বলা হয়, প্রথমে আসবো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে? এই দুটো নিয়ে প্রথমে আসবো, এই দুটোকে আমরা আলোচনা করব। তাছাড়াও যেগুলো আছে যেমন এমসিএক্স স্টক এক্সচেঞ্জ, এটাও কিন্তু সক্রিয়ভাবে কাজ কারবার করে। ইউনাইটেড স্টক এক্সচেঞ্জ, যেটাকে বলে আমরা ইউএসই বলি, বা সেন্ট্রাল স্টক এক্সচেঞ্জ, এইগুলো মেইনলি কাজ করে। তার মধ্যে আমরা দুটোকে জানবো। এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে তৈরি হয়? নভেম্বর 1992 নভেম্বরে এটাকে স্থাপিত হয়। এবং কবে থেকে কাজ শুরু করে? 13 জুন 1994। কবে থেকে কাজ শুরু করে? 13 জুন 1994। তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কাজ শুরু এস্টাবলিশ হলো কবে? 1990 নভেম্বর মাসে। কাজ শুরু করলো 30 জুন কি 1994 সালে। এবং এই যে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ভারতের সর্ববৃহত্তম স্টক এক্সচেঞ্জ। তাহলে কি? লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম কি? লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। এবং এই যে এনএসই এর ইন্ডাইসেস কি বা সূচক ইন্ডেক্স কি? এর ইন্ডেক্স হলো কি? নিফটি। ইন্ডেক্স কি? নিফটি। এটা একটু কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কোশ্চেন আসতে পারে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কি? কি? নিফটি। এবং এই আইডিবিআই যে ব্যাংক আছে, সেই আইডিবিআই হলো এনএসই এর মেইন প্রমোটার। তাহলে আইডিবিআই ইজ দ্য মেইন প্রমোটার অফ এনএসই। তাহলে কি? আইডিবিআই, এই আইডিবিআই হলো ইজ দ্য মেইন প্রমোটার অফ এনএসই। এবং কি এর হেডকোয়ার্টার কোথায়? বোম্বে, বর্তমানে মুম্বাই। ক্লিয়ার? এই হলো আমাদের কি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এরপর আমরা আসবো কি বোম্বে স্টক এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ হলো সবথেকে ভারতের মধ্যে ওল্ডেস্ট বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। এই বোম্বে স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশ হয় কত সালে? 1875 এ। 1875 সালে এই বোম্বে স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়। এবং এই স্টক এক্সচেঞ্জে কতগুলো শেয়ার আছে? 30 শেয়ার। কতগুলো শেয়ার? 30 শেয়ারস। ঠিক আছে? এই যে বোম্বে স্টক এক্সচেঞ্জ তাহলে হচ্ছে সবথেকে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ।
অফ ইন্ডিয়া। কি হলো? ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে ভারতের সব থেকে কি ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। ক্লিয়ার? এবং কি ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। তাছাড়া এই বোম্বে স্টক এক্সচেঞ্জের আমরা যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটাই সুযোগ পেলাম, আরো দুটো সুযোগ ছিল কিন্তু ইম্পর্টেন্ট নয়, এইখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট। সেন্সেক্স যেটা আমরা সবাই জানি, তাহলে কি এই বোম্বে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স কি বা ইন্ডাইসেস? সেন্সেক্স। কি বোম্বে স্টক এক্সচেঞ্জের একটা ইন্ডেক্স পেলাম কি সেন্সেক্স। আর কি আছে? ডোলেক্স। কি পেলাম? সেন্সেক্স পেলাম, ডোলেক্স পেলাম, আর কি হলো? মিড ক্যাপ। তিনটে পেলাম, সেন্সেক্স, ডোলেক্স, মিড ক্যাপ। তারপরে কি হচ্ছে? SMLCAP। SMLCAP একটা ইন্ডেক্স। তাছাড়া হচ্ছে BSE 100, BSE 200, BSE 500 বোম্বে স্টক এক্সচেঞ্জের এগুলো হচ্ছে সূচক। ক্লিয়ার? তাহলে এই যে সূচকগুলো মেইনলি যে আমাদের সেন্সেক্স আছে এর উপর কিন্তু এর নির্ধারণের মাধ্যমে বাজারের স্টক বোম্বে স্টক এক্সচেঞ্জের যে গতি প্রকৃতি সেটা কিন্তু উপলব্ধি করা যায়। এবং কি এই বোম্বে স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার কোথায়? দালাল স্ট্রিট। দালাল স্ট্রিট। এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে বোম্বে স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার কোথায় বা দালাল স্ট্রিট কোথায় অবস্থিত। ক্লিয়ার? এইগুলো আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ। তাছাড়াও এই যে স্টক এক্সচেঞ্জ গুলো পৃথিবীর মধ্যে সব থেকে র্যাঙ্ক অনুযায়ী ফার্স্ট কে, আমরা এরপর দেখে নেব র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। এই যে স্টক এক্সচেঞ্জ গুলোর মধ্যে র্যাঙ্ক, প্রথমে আমরা যেটা জানবো ফার্স্ট কে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হচ্ছে প্রথম, যেটা আমরা সংক্ষেপে বলতে পারি NYSE। এবং ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড হলো আমাদের ভারতের NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং থার্ড হলো কি বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, সেগুলো বললাম না, আমি লিখে দিলাম NSE এবং BSE। তাছাড়াও এই যে বিভিন্ন দেশের যে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ গুলো আছে তাদের আমরা কতগুলো এই তাদের যে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রি স্টক ইন্ডেক্স, তাদের যে স্টক ইন্ডাইসেস গুলো সেগুলো আমাদের কিন্তু পরীক্ষা আসে, সেগুলো আমরা জেনে নেব। স্টক ইন্ডাইসেস সূচক বা ইন্ডেক্স। সেগুলো কি কি? প্রথমে আসবো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের ইন্ডাইসেস কি? নিউ ইয়র্কের ইন্ডাইসেস হলো ডো জোন্স। কি? ডো জোন্স। নিউ ইয়র্কের ইন্ডাইসেস কি পেলাম? ডো জোন্স। টোকিও, টোকিওর ইন্ডাইসেস কি? নিক্কেই। টোকিওর ইন্ডাইসেস বা ইন্ডেক্স হলো কি নিক্কেই। জার্মানি, জার্মানির ইন্ডাইসেস কি? মিডম্যাক্স। কি? জার্মানি, জার্মানির ইন্ডেক্স কি হলো? মিডড্যাক্স। এটা হলো জার্মানির ইন্ডাইসেস। সিঙ্গাপুর, সিঙ্গাপুর ইন্ডাইসেস কি? এই সিঙ্গাপুর ইন্ডাইসেস হলো সিমেক্স এবং স্ট্রেট টাইমস। কি? সিমেক্স, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। স্ট্রেট টাইমস।
এবং সবার শেষে যেটা হচ্ছে হংকং, হংকং এর ইন্ডাইসেস কি? হং সেং, তাই তো? হং সেং হচ্ছে কি এই যে যে বিভিন্ন হং সেং হলো হংকং এর ইন্ডাইসেস। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বিভিন্ন দেশের যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে তাদের ইন্ডাইসেস গুলো। এবং সব শেষে যেটা আসবো আমরা সারিয়া 50 ইন্ডেক্স, সারিয়া 50 ইন্ডেক্স। এই সারিয়া 50 ইন্ডেক্সটা কি? এই সারিয়া 50 ইন্ডেক্সটা লঞ্চ হয়েছিল 27 ডিসেম্বর 2010, 27 ডিসেম্বর 2010 এ এটা লঞ্চ হয়েছিল। এবং কি এটা মেইনলি লঞ্চ করা হয়েছিল বিশেষজ্ঞ যারা ছিল তারা এই সূচকের পরিমাণ মেইনলি গালফ, ইউরোপ বা দক্ষিণ পূর্ব যে এশিয়ান কান্ট্রিগুলো ছিল সেখান থেকে ভারতে বিনিয়োগ যাতে বাড়ে তার জন্য এই যে সারিয়া 50 ইন্ডেক্সটা লঞ্চ করেছিল। তাহলে এই যে ইন্ডেক্সটি তৈরি করেছিল কারা? মেইনলি বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং 50টি সারিয়ান ঐক্যমত যে বিশিষ্ট যে কোম্পানিগুলো ছিল শেয়ারের সূচক থেকে তাদের ইনভেস্টমেন্টের জন্য মেইনলি সারিয়ান 50 ইন্ডেক্সটা লঞ্চ করা হয়েছিল। তাহলে সারিয়ান 50 ইন্ডেক্স বা সারিয়ানটা কি? সারিয়ান হচ্ছে একটা ইসলামী ওয়ার্ড। তাই এইখানে কি যারা কিছু 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 স্পেসিফিক জিনিস সেগুলো থেকে বিরত থাকে তাদেরকে বলা হচ্ছে সারিয়ান ইন্ডেক্স। তাদের মধ্যে কি কি? মদ্যপান সংক্রান্ত যে কোনো পরিষেবা থেকে তারা বিরত থাকবে, শূকরের মাংসের ব্যবসা, ধূমপান, জুয়া খেলা, অশালীন আচরণ থেকে পরিতৃপ্তি, সুদ আহরণ সংক্রান্ত ব্যবসা, এই জিনিসগুলো থেকে যারা বিরত থাকবে তারাই হচ্ছে এই সারিয়ান 50 ইন্ডেক্সের মধ্যে পড়বে। সারিয়ান হচ্ছে মেইনলি একটা ইসলামিক বিধি। এই ইসলামিক বিধি কিছু নিয়ম কানুন থাকে সেগুলো যারা মেনে চলে সেটা বলা হয় সারিয়ান। এবং এইখান থেকে এই ধারণা থেকে এসছে সারিয়ান 50 ইন্ডেক্সটি। তাহলে সারিয়ান 50 ইন্ডেক্স কাদের জন্য? যে কাজগুলো এই কাজগুলো থেকে তারা পরিষেবা মানে কি এই কাজগুলো থেকে তারা বিরত থাকবে, যেমন কি মদ্যপান, ধূমপান বা শূকরের মাংসের ব্যবসা, এই ধূমপান মদ্যপান সংক্রান্ত ব্যবসা বা জুয়া খেলা, অশালীন আচরণ থেকে পরিতৃপ্তি, সুদের ব্যবসা, এই জিনিসগুলো থেকে যারা বিরত থাকবে তারাই হচ্ছে কি সারিয়ান 50 ইন্ডেক্স। ক্লিয়ার? এগুলো মেইনলি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে ভারতে ইনভেস্টমেন্টের জন্য সারিয়ান 50 ইন্ডেক্সটাকে লঞ্চ করা হয়েছিল। ক্লিয়ার? এই গেল মোটামুটি আমাদের স্টক এক্সচেঞ্জ মিবোর্ড মিবির নেট রেট। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আজকে আমি ভেবেছিলাম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আলোচনা করব কিন্তু এটাকে অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আরেকটি ক্লাস তোমাদের থাকবে, তাহলে আমাদের যে ভারতের ফিনান্সিয়াল সিস্টেম পুরো ক্লাসটি কমপ্লিট হবে। আর পরবর্তী ক্লাসে ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে পুরো আলোচনা করব। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।